গল্পকথন বাই আদর চ্যানেলে আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস আরেক ফাল্গুন। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। কলতাবাজারে ওদের ছোট বাসাবাড়িটায় যখন ফিরে এলো সালমা, তখন অন্ধকার ঘনিয়ে এসেছে চারপাশে। স্বচ্ছ নীলাকাশে একটি দুটি করে তারা জ্বলতে শুরু করেছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুলো সালমা। আলনা থেকে তোয়ালেটা নামিয়ে হাত মুখ মুছল। তারপর জানালার কপাট দুটো খুলে কিছুক্ষণের জন্যে সেখানে দাঁড়ালো সে। এমনি সময়ে যখন পুরো শহরটা আবছা অন্ধকারে হারিয়ে গেছে, এখানে সেখানে ঝিঝি পোকার মতো টিমটিমে আলো, কোথাও বা হালকা নীল ধোঁয়া সরীসৃপের মতো এঁকে বেঁকে উঠে গেছে আকাশের দিকে। কোথাও কোনো শাশুড়ি তার বউকে গালাগাল দিচ্ছে, বাচ্চা ছেলেরা সুর করে পড়ছে কোনো ছড়ার বই কিংবা কোনো ছন্দবদ্ধ কবিতা। তখন এমনি জানালার পাশে রড ধরে দাঁড়িয়ে থাকতে বেশ লাগে সালমার। উত্তর থেকে ভেসে আসা হিমেল বাতাসে বসন্তের গ্রাণ। এ মুহূর্তে রওশন যদি থাকতো পাশে, ভাবতে গিয়ে শিউরে উঠল সালমা। আজ কতদিন হয়ে গেছে, দিন নয় বছর, কত বছর। বিয়ের মাসখানেক পরে ধরা পড়েছিল রওশন। দাদাসহ কোথায় যেন বেরিয়েছিল ওরা সন্ধ্যার পরে। দুজনের আর কেউ ফিরে আসেনি। ভাত সাজিয়ে সারা রাত জেগেছিল সালমা। পরদিন সকালে খোঁজ নিয়ে শুনল লালবাগে পুলিশের হেফাজতে আছে ওরা। জানালার পাশ থেকে সরে এসে বিছানার নিচে রাখা একটি টিনের সুটকেস টেনে বের করল সালমা। রওশনের পুরনো চিঠিগুলো একে একে বের করে দেখল সে। জানো সালমা, কাল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল আমার। বাইরে তখন অবিরাম বৃষ্টি ঝরছিল, আর সেই বৃষ্টির রিমঝিম শব্দে জানি না কখন মনটা হঠাৎ উন্মাননা হয়ে পড়েছিল। আর সেই মুহূর্তে আকাশ ছোঁয়া এই চার দেয়ালের বাঁধন ছড়িয়ে বহুদূর চলে গিয়েছিলাম আমি। মনে হলো আমার সেই গ্রামের বাড়িতে বুড়ো দাদির কোলে মাথা রেখে রূপকথার গল্প শুনছি। বাইরে এমন বৃষ্টি ঝরছে, আর আমি দুচোখে অফুরন্ত কৌতূহল নিয়ে শুনছি। কেমন করে সেই কাদাকার রাক্ষসটা ছলনা চাতুরী আর শক্তির তাণ্ডব দেখিয়ে কুচবরণ কন্যার স্নেহমাখা আলিঙ্গন থেকে তার অতি আদরের রাজকুমারকে নিয়ে গিয়ে আটকে রাখল পাথরের নিচে। তারপর আর চিঠিখানা পড়তে পারল না সালমা। সেন্সারের নিখুঁত কালো কালির আড়াল পরের অংশটুকু চাপা পড়ে গেছে। ওটা রেখে আরেকখানা চিঠি খুলল সালমা। আরেকখানা, আরো একখানা। তারপর দুয়ারে কে যেন কড়া নাড়ল। টিনের সুটকেসটা বন্ধ করে রেখে এসে দরজাটা খুলল সালমা। বড় চাচা এসেছেন। সারা মুখে কাঁচা পাকা দাড়ি, পরনে পায়জামা আর শার্ট, হাতে একটা ছাতা। সালমা জানতো চাচা আজ আসবেন। ছাতাটা একপাশে রেখে দিয়ে কোনো রকম ভূমিকা না করেই চাচা বললেন, শোনো, আগামী 2-3 দিন রাস্তাঘাটে বেরিও না। আমার শরীর খারাপ, গায়ে জ্বর নিয়ে এসেছি। জানি আমার কথার কোনো দাম দেবে না তোমরা। আজকাল ছেলে পেলে তোমরা বড়দের বোকা ভাবো। তবু না এসে থাকতে পারলাম না। শোনো, একটা সাংঘাতিক কিছু ঘটবে এবার, আমি এই বলে রাখলাম। আপনাকে এক কাপ চা দিই? ওর কথার মাঝখানে হঠাৎ একটা জ্যোতি টানার চেষ্টা করলো সালমা। চাচা থেমে গিয়ে বললেন, ঘরে আদা আছে? আছে। তাহলে একটু আদা মিশিয়ে দিও। আচ্ছা। খাটের নিচে স্টোভটা টেনে নিয়ে চা তৈরি করতে বসলো সালমা। মাঝে মাঝে রওশনকে এমনি চা বানিয়ে খাওয়াতো সে। একদিন নিজের হাতে স্টোভ ধরাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিল রওশন। সালমা পোড়া জায়গায় মলম লাগিয়ে দিতে দিতে শাসনের ভঙ্গিতে বলেছিল, খবরদার, আর স্টোভের ধারে পাশেও আসতে পারবে না তুমি। কি করবে বলো? কিছু করার জন্য হাত জোড়া সবসময় নিষ্পিস করে। মুহূর্তের জন্যে সালমার মনে হলো যেন হাত জোড়া আগের মতো আছে রওশনের, বলিষ্ঠ একজোড়া হাত। না, আর কোনোদিন
সে তাকে আলিঙ্গন করতে পারবে না। স্টোভের ওপরে চায়ের কেতলিটা ধীরে ধীরে তুলে দিল সালমা। চাচা জিজ্ঞেস করলেন, রওশনের কোনো চিঠি পেয়েছ? সালমা আস্তে করে বলল, হ্যাঁ। চাচা সে কথা শুনলেন কিনা বোঝা গেল না। তিনি নিজের মনেই বলতে লাগলেন, কি হবে এসব করে? এত করে বলি, ছেড়ে দে বাবা, ওসব আমাদের ঘরের ছেলেদের পোষায় না। ও হচ্ছে বড় লোকদের কাজ, যাদের কারি কারি টাকা আছে। সারা দুনিয়ার লোকে লুটেপুটে খাচ্ছে, ঘর করছে, বাড়ি করছে, আর ওনারা শুধু জেল খেটেই চলেছেন। দেশ উদ্ধার করবে বলি, দেশ কি তোদের উদ্ধারের জন্য বসে রয়েছে? সবাই নিজে নিজেটা সামলে নিচ্ছে, তোরা কেন বাবা মাঝখানে নিজের জীবনটা শেষ করছিস? না, এসব পাগলামো ছাড়া কিছু নয়। তুমি রওশনকে কড়া করে একখানা চিঠি লিখে দাও, সে যেন বন্ড দিয়ে চলে আসে। নিজের ঘর উচ্ছন্নে গেল, আরও দেশ নিয়ে মরছে। হ্যাঁ, তুমি ওকে চিঠি লিখে দাও। ও যদি বন্ড সই করে না আসে, তাহলে আমরা কোর্টে গিয়ে তালাকের দরখাস্ত করব। হ্যাঁ, তোমার বাবা বেঁচে থাকলেও তাই করতেন। বড় চাচা হঠাৎ উত্তেজিত হয়ে পড়লেন, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিলেন তিনি। গলাটা একেবারে নিচের পর্দায় এনে বললেন, আমি তোমাদের ভালো চাই বলেই বলছি, নইলে বলতাম না। সালমার দেহটা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। জ্বলন্ত স্টোভটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে পাথরের মতো নিশ্চল। আজ নতুন নয়, বহুদিন এ কথা বলছেন চাচা। রওশনও চিঠিতে লিখেছে, আমার জন্যে তুমি নিজেকে শেষ করবে কেন সালমা? আমি কবে বেরোবো জানি না, কখন ছাড়া পাবো জানি না। তুমি আর কতদিন অপেক্ষা করে থাকবে? পরিষ্কার করে কিছু লেখেনি সে, লিখতে সাহস হয়নি হয়তো। একটা দীর্ঘশ্বাস চেপে সালমা উঠে দাঁড়ালো, চায়ের পেয়ালাটা এগিয়ে দিল বড় চাচার হাতে। একটু পরে চা খাওয়া শেষ হলে আরো বার কয়েক সালমাকে সাবধান করে দিয়ে আর রওশনকে একখানা কড়া চিঠি লেখার কথা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিলেন বড় চাচা। দরজাটা বন্ধ করে দিয়ে তার সঙ্গে হেলান দিয়ে অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল সালমা। বড় ক্লান্তি লাগছে। 23 বছরের এই দেহটা তার যেন আজ মনে হলো অনেক বুড়িয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে একেবারে ভেঙে পড়বে। তখন অনেক অশ্রু ঝরিয়েও এ জীবনটাকে আর ফিরে পাবে না সে। ভাবতে গিয়ে সহসা কান্না পেল সালমার। শাহেদের ডাকে চমক ভাঙল, ভাত দে আপা, খিদে পেয়েছে। কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? দুলাভাইয়ের কথা। ভাত খেয়ে উঠে শাহেদ বলল, ইয়ে হয়েছে আপা, আমি একটু বাইরে যাব, ফিরতে দেরি হবে, তুই কিন্তু ঘুমোস নে। আমার জেগে থাকতে বয়ে গেছে। সালমা রেগে উঠল, এখন বাইরে যেতে পারবে না তুমি। কেন? কেন মানে? এ রাত 8টায় বাইরে কি দরকার তোমার? দরকার আছে। কি দরকার? বলতে পারবো না। না বলতে পারলে যেতেও পারবে না। বললাম তো দরকার আছে। কি দরকার বলতে হবে। সিনেমায় যাব। সিনেমায় যাবে তো রাত 9টার শো। কেন, দিনে যেতে পারো না? এখন পরো গিয়ে, দেখতে হলে কাল দিনে দেখো। আজ শেষ শো, কাল চলে যাবে। কি সিনেমা শুনি? নেকেড কুইন। নেকেড কুইন? সালমা অবাক হলো। ওটা প্রাপ্তবয়স্কদের জন্যে, তোমাদের মতো বাচ্চা ছেলেদের জন্য নয়। আমি বুঝি বাচ্চা? শাহেদ ক্ষেপে উঠল, তোর চোখে তো আমি জীবনভর বাচ্চাই থেকে যাব। ছোট ভাইটিকে নিয়ে বড় বিপদ সালমার। একটুতে রাগ করে বসে, অন্যায় কিছু করতে গেলে বাধা দেবে সে উপায় নেই। মাঝে মাঝে বড় দুশ্চিন্তায় পড়ে সালমা। ওকে চুপ থাকতে দেখে শাহেদ আবার বলল, আমি চললাম, দরজাটা বন্ধ করে দিয়ে যা। বলেই যাবার উদ্যোগ করল সে। পেছন থেকে সালমা ডাকল, যেও না শাহেদ, শোনো, বাচ্চা ছেলেদের ঢুকতে দেবে না ওখানে। ইস, দেবে না বললেই হলো, কত ঢুকলাম। সালমার মুখে যেন একরাশ কালি ছুরি দিয়ে বেরিয়ে গেল শাহেদ। এমনি স্বভাব ওর। ডলি তার ঘরে বসেছিল। বজলে হোসেন বায়নের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিল তাকে। সম্পর্কে বজলে হোসেন মামাতো ভাই হয় ওর। যেমন লেখে তেমনি ভালো আবৃত্তি করতে পারে বজলে, তাই ওকে ভালো লাগে ডলির। ও এলে বায়রন অথবা শেলির একখানা কবিতার বই
সামনে এগিয়ে দিয়ে ডলি বলে, একটা কবিতা পড়ে শোনাবে হাসুভাই? তোমার আবৃত্তি আমার খুব ভালো লাগে। তাই নাকি? বজলে হোসেন হাসি আর পিটপিট করে তাকায় ওর দিকে। তারপর বইটা তুলে নিয়ে আবৃত্তি করে শোনায়। শুনতে শুনতে একসময় আবেশের চোখ জোড়ো জড়িয়ে এলো ডলির। নিউনের আলোয় গদিয়াটা বিছানার উপর এলিয়ে পড়ল সে। কবিতা পাঠ থামিয়ে মৃদু গলায় বজলে হোসেন ডাকল, ডলি। ডলি চোখ জোড়া মেলে কি জন্য বলতে যাচ্ছিল। মুনিমকে করিডোর দিয়ে এদিকে আসতে দেখে থেমে গেল সে। পরনে দুপুরের সেই পোশাক, পাজোরা তেমনি জুতোবিহীন। মুনিমকে এখন এ পোশাকে আশা করেনি ডলি, তাই ঈর্ষাদ অবাক হলো। কিন্তু বজলের সামনে ওকে কিছু বলল না সে, শুধু গম্ভীর কণ্ঠে অভ্যর্থনা জানালো, এসো। বইটা বন্ধ করে রেখে বজলে বলল, মুনিম যে, কি ব্যাপার, আন্দোলন ছেড়ে হঠাৎ জন্মদিনের আসরে? কেন, যারা আন্দোলন করে তাদের কি জন্মদিনের আসরে আসতে নেই নাকি? পরক্ষণেই জবাব দিল মুনিম। বজলে একগাল হেসে বলল, না, আসতে নেই তা ঠিক নয়, তবে একটু বেমানান ঠেকে আর কি। উত্তরে কিছু বলতে যাচ্ছিল মুনিম, ডলি বিরক্তির সঙ্গে বলল, তোমরা কি শুরু করলে? বাজে কথা নিয়ে তর্ক করার আর সময় পেলে না? তারপর হাতঘড়িটার দিকে এক পলক তাকিয়ে নিল সে। চলো, ও ঘরে সবাই অপেক্ষা করছে। সোফা ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো বজলে। কাপড়ের ওপরে কোত্থেকে একটা পোকা এসে বসেছিল। হাতের টোকায় সেটাকে দূরে সরিয়ে দিয়ে বলল, চলো বলে আর ওদের জন্য অপেক্ষা না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। বজলে চলে যাবার পরেও কেউ কিছুক্ষণ কথা বলল না ওরা। মুনিমের নগ্ন পাজরার দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে ডলি। অপ্রতিভ হয়ে মুনিম বললে, অমন করে কি দেখছ? ডলি ঘাড় নাড়ালো, কিছু না। তারপর মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে বলল, আমায় অমন করে অপমান করতে চাও কেন শুনি? ওর কথায় হঠাৎ যেন শিউরে উঠল ডলি। মনে মনে খুশি হলো সে, প্রসন্ন হলো। কিন্তু সে ভাবটা গোপন রেখে আবার জিজ্ঞেস করল, কেন দেখতে আসো? দেখবার মতো কি আছে আমার? তোমার রূপ, তোমার সৌন্দর্য, নরম গলায় জবাব দিল বজলে। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। এক ঝলক সূক্ষ্ম হাসির ঢেউ খেলে গেল ঠোঁটের কোণ ঘেঁষে। সাদা গাল রক্তাভ হলো। ক্ষণকাল চুপ করে থেকে সহসা সে বলল, আমার কাছে একখানা বাড়তি টিকিট আছে, সিনেমায় যাবে? অফকোর্স। বজলের মনটা খুশিতে ভরে উঠল। ডলি ওর দিকে একখানা হাত বাড়িয়ে বলল, চলো। পথে ডলি রিক্সা নিতে চাইল। বজলে বলল, না, জন্মদিনে রিক্সা নয়, ট্যাক্সিতে যাব। ডলি না করতে পারল না, মৃদুস্বরে বলল, তাই ডাকো। সিনেমা হলে এসে মাহমুদের সঙ্গে দেখা হয়ে গেল ওদের। শাহানাকে সঙ্গে নিয়ে এসেছে মাহমুদ। কাদের উপরে ঈর্ষার চাপ দিয়ে বজলে চাপা গলায় শুধালো, শাহানা বুঝি আজকাল তোমার কাছে আছে? হ্যাঁ। মাহমুদ মৃদু হাসল। জানো তো, ওর স্বামী ওকে ডিভোর্স করেছে, এখন আমার কাছে থাকে। শাহানার পরনে একটা কমলা রঙের শাড়ি, গায়ে জারো আঁকা ব্লাউজ, পায়ে একজোড়া হাই হিল জুতো। ডলির সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিল বজলে। কাঠটা একদিকে ঈর্ষাদ কাত করে পিট পিট চোখে ডলির দিকে কিছুক্ষণ তাকিয়ে দ্রুতের মতো হাসল মাহমুদ। তারপর বজলেকে একপাশে ডেকে এনে বলল, মেয়েটা দেখতে বেশ তো, জোটালে কোত্থেকে? বজলে বিস্মিত হলো। তোমাকে ওর কথা আগে একদিন বলেছিলাম, বলিনি? কই, মনে পড়ছে না তো। হ্যাঁ, বলেছিলাম, তুমি ভুলে গেছো। ও আমার মামাতো বোন। ওর কাঠজোড়া ঝাঁকালো মাহমুদ। তারপর অদূরে দাঁড়ানো ডলির দিকে বার কয়েক ফিরে ফিরে তাকালো সে। বজলে ওর দিকে একটা সিগারেট বাড়িয়ে দিল। মাহমুদ বলল, চলো, এক কাপ করে কফি খাওয়া যাক, শো শুরু হবার এখনো অনেক দেরি আছে। বজলে বলল, চলো। সাহেদ চলে যাবার পর টেবিলে বসে অনেকক্ষণ ধরে একটা বই নাড়াচাড়া করল সালমা। বইতে আজ মন বসছে না তার। বড় চাচার শেষের কথাগুলো বারবার কানে বাজছে, আর রওশনের মুখখানা ভেসে উঠছে বইয়ের পাতায়। বসে বসে অনেক অবাস্তব চিন্তার জাল বুনে চলল সে। এখন যদি হঠাৎ রওশন এখানে এসে পড়ে, কে জানে, হয়তো এর মধ্যে কিছু একটা ঘটে গেছে দেশে।
রওশন ছাড়া পেয়েছে জেল থেকে। তার চোখে মুখে আনন্দের চমক। সে দোরগোড়া থেকে ডাক দিল, সালমা, আমি এসেছি, দরজা খোলো। না, এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না। এই ক্ষুদ্র দেহে এত বড় ক্লান্তির বোঝা আর বয়ে বেড়াতে পারে না সালমা। পাশের বাড়ির রেডিওটায় কি একটা গান হচ্ছিল। মাঝে মাঝে কান পেতে সেটা শুনতে চেষ্টা করছিল সে। সদরে কড়া নাড়ার শব্দ হতে বইটা বন্ধ করে রেখে পরনের কাপড়টা দুহাতে একটু পরিপাটি করে নিল সালমা। দরজাটা খুলে দিয়ে ঠিক তাকে চিনতে পারল না সে। আপনি আসাদ ভাই না? হ্যাঁ, আস্তে জবাব দিল আসাদ। আসুন। দরজাটা বন্ধ করে দিয়ে তাকে ভিতরে নিয়ে এলো সালমা। একটি চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলল, বসুন। আসাদ বসল। বসে ঘরের চারপাশে চোখ বুলিয়ে এটা সেটা দেখতে লাগলো সে। সালমা ভাবল, এমনি বোবার মতো চুপ বসে থাকা যায় না, কিছু একটা বলতে হয়। কিন্তু বলার মতো কোনো কথা খুঁজে পেল না সে। অবশেষে ইতস্ত করে শুধালো, চা খাবেন? না থাক। আসাদ নড়ে চড়ে বসল। না কেন, খান না এক কাপ, বলে আর উত্তরের অপেক্ষা না করে খাটের তলা থেকে স্টোভটা টেনে নিল সালমা। আসাদ এবার না করল না। সেও খুঁজছিল মনে মনে কিছু বলতে হবে। এমনি জ্বরের মতো কতক্ষণ আর চুপ থাকা যায়। আর একটু পরে একটা প্রশ্ন করল সে, আপনি বুঝি মেডিকেলে পড়েন? ইউনিভার্সিটিতে। ও। সালমা স্টোভে আগুন ধরিয়ে দিল। খানিকক্ষণ পর আসাদ আবার জিজ্ঞেস করল, আপনার ছোট ভাইকে দেখছি না যে, উনি কোথায়? শাহেদের প্রসঙ্গ উঠতে মুখখানা কালো হয়ে গেল সালমার। গলা নামিয়ে সংকোচের সঙ্গে বলল, ও সিনেমায় গেছে। সিনেমায়? আসাদ রীতিমতো অবাক হলো, কিন্তু এর বেশি কিছু আর জিজ্ঞেস করল না সে। চায়ের পেয়ালাটা ওর হাতে তুলে দিয়ে আলোচনাটা অন্যদিকে ঘুরিয়ে নেবার চেষ্টা করল সালমা। আজ ধরপাকড় হয়েছে, শুনেছেন কিছু? না, কাল তো রোজা রাখতে হবে। হ্যাঁ। ভোর রাতের কিছু বন্দোবস্ত করেছেন? ভাত রেঁধে রেখেছি, তরকারি নেই, সাদা ভাত, শুধু ডিম দিয়ে খেতে হবে কিন্তু। ঈষৎ হাসল। আসাদ আস্তে করে বলল, আমার অভ্যাস আছে। রাতে বাসায় ফিরতে দেরি হলো মনিমের। সারাদিন ছোটাছুটি করে ভীষণ ক্লান্ত সে। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার শক্তি পাচ্ছিল না। কিন্তু এই অপরিসীম ক্লান্তির মাঝেও কোথায় যেন একটা অফুরন্ত শক্তির উৎস লুকিয়েছিল, যা তাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল সামনের দিকে। মনে পড়ল, বাবার কেরানি বন্ধু রসুল সাহেবের সঙ্গে আজ বিকেলে যখন মেডিকেলের সামনে দেখা হয়েছিল, তখন তিনি কাছে এগিয়ে এসে চাপ্পরের স্বরে জিজ্ঞেস করেছিলেন, এবার কি একেবারে চুপ করে থাকবে তোমরা, কিছুই করবে না? আমরা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছি, দেখছেন তো আমাদের হাত পা একেবারে বাঁধা, বলেছিল আরেকজন। সে লোকটা কাজ করে কোনো এক ব্যাংকে। ওদের কথা ভাবতে গেলে নিজেকে অনেক বড় মনে হয় মনিমের। আর তখন সমস্ত ক্লান্তি তার কর্পূরের মতো উড়ে যায়। বাসায় ফিরে মুনিম দেখল টেবিলে ভাত সাজিয়ে মা বসে আছেন। আমেনার সঙ্গে কি নিয়ে আলাপ করছেন তিনি। ওকে আসতে দেখে মা তিরস্কার করে বললেন, এই একটু আসি, বলে সকালে বেরিয়ে গিয়ে এই রাত 10টায় ফিরছিস তুই। এদিকে আমি চিন্তা করে মরি, ঘরবাড়ি কি কিছু নেই নাকি তোর? মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল মুনিম। তারপর গম্ভীর গলায় বলল, জানো মা, সেবার যে গুলি করে কতগুলো ছেলেকে মেরেছিল, তাদের জন্যে আমরা একটু শোক করব, তাও দিচ্ছে না ওরা। মিনসেদের হয়েছে কি, কাঁদতেও দেবে না নাকি? মা অবাক হলেন। মুনিম সগ্রাহে বলল, তাই তো মা, কাঁদবার জন্য আন্দোলন করছি। কিন্তু বাবা, তোমার আন্দোলন করে কাজ নেই। পরক্ষণেই জবাব দিলেন মা, যে মায়ের 5-7টা ছেলে আছে তার আন্দোলন করুক, তুমি আমার এক ছেলে, তোমার ওসবে দরকার নেই। আরো কিছুক্ষণ সেখানে বসে থেকে মা চলে গেলেন তার শোবার ঘরে। হতাশ হয়ে টেবিলের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল মুনিম। মাকে নিয়ে বড় জ্বালা ওর। মা চলে যেতে আমেনা বলল, মিন্টু এসেছিল, কি একটা বই দিয়ে গেছে তোমার জন্যে, বলে মায়ের ঘর থেকে বইটা এনে ওর হাতে দিতে গিয়ে ফিক করে হেসে দিল আমেনা। তারপর চলে গেল সে। প্রথমে একটু অবাক হয়েছিল মুনিম, পরে বইটা দেখে বুঝতে পারল কেন হেসেছে আমেনা। বহুদিন আগে কোনো এক জন্মদিনে যে বইটা ডলিকে উপহার দিয়েছিল,
সে সেটা মিন্টুর হাতে ফেরত পাঠিয়েছে ডলি। কি অর্থ হতে পারে এর? চিরতরে সম্পর্কচ্ছেদ, না ক্ষণিকের অভিমান? বইটা ওল্টাতে গিয়ে মুনিম দেখল ভেতরে একখানা চিঠি। আগ্রহের সঙ্গে চিঠিটা খুলে পড়ল মুনিম। ডলি লিখেছে, মুনিম, তুমি উত্তর মেরুর মানুষ, আমি দক্ষিণ মেরুর। ভেবে দেখলাম তোমাতে আমাতে মিলন সম্ভব নয়, তাই বজলেকে গ্রহণ করলাম। ওকে আমি ভালোবাসিনি কোনোদিন, তবু একই মেরুর মানুষ তো, খাপ খাইয়ে নিতে পারবো। তুমিও পারবে বলে আশা করি। ইতি ডলি। চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য বিমূঢ় হয়ে গেল মুনিম। একখানা চেয়ার টেনে নিয়ে ধীরে ধীরে তার উপর বসল সে। হয়তো এমনও হতে পারে যে ডলি যা লিখেছে সেটা ওর মনের কথা নয়, হয়তোবা মনের কথা, কিন্তু হঠাৎ এমন পরিবর্তনের কি হেতু থাকতে পারে? মুনিম তো কোনো দুর্ব্যবহার করেনি ওর সঙ্গে। ডলি নিজে রাগ করে ওকে যেতে নিষেধ করেছে। একটু পরে চিঠিটা জামার পকেটে রেখে দিয়ে মুনিম ভাবল কাল একবার সময় করে ডলির সঙ্গে দেখা করবে। রাতে জাহানারদের বাসায় থাকবে বলে পূর্বাহ্নে জানিয়ে দিয়েছিল মুনিম। ঘরে থাকা নিরাপদ নয়, যে কোনো সময় হামলা হতে পারে। তাই রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে মা বাবা ঘুমিয়ে পড়লে আমেনাকে বাইরের দরজাটা বন্ধ করতে বলে রাস্তায় নেমে এলো মুনিম। পেছন থেকে আমেনা চপাস্বরে বলল, সাবধানে থেকো ভাইয়া। মুনিম অন্ধকারে মৃদু হাসল। বাইরের জীবনে যখন গম্ভীর নৈরাশ্য পাথরের মতো চেপে বসেছে মানুষের মনে, যখন প্রতিটি পদক্ষেপ শঙ্কা, ভয় আর ত্রাসে জড়িয়ে আসতে চায়, আরেকটি মুহূর্তের জন্যেও মানুষ তাকে বিপদমুক্ত বলে ভাবতে পারে না। সবসময় মনে হয় ওই বুঝি মৃত্যু নেমে এলো তার ভয়াবহ নীরবতা নিয়ে। তখনও সংসার স্নেহ, প্রেম আর ভালোবাসা পাশাপাশি বিরাজ করে বলেই হয়তো মানুষগুলো এখনো বেঁচে আছে। একবার চারপাশে সন্তর্পণে তাকিয়ে নিয়ে দ্রুত সামনের রাস্তাটা পেরিয়ে ওপাশের সরু গলিতে গিয়ে ঢুকল মুনিম। জাহানারা আর তার অধ্যাপক স্বামী টেবিলে ভাত সাজিয়ে ওর অপেক্ষা বসেছিল। ওরা ভেবেছিল হয়তো মুনিম এখানে খাবে, তাই দোকান থেকে কিছু ভালো কাবাব এনে রেখেছিল। জাহানারা ভাত খাবে না, রুটি খাবে। দুদিন থেকে ঠান্ডা লেগে গায়ে মৃদু জ্বর এসেছে ওর। তাছাড়া একবেলা রুটি খাবার চিন্তাটা কিছুদিন থেকে মাথায় ঢুকেছে। ওতে নাকি বাড়তি মেদ কমে যায়। জাহানারার মতে শুধু ওর কেন, সবার মতে দিনে দিনে বড় বেশি মোটা হয়ে যাচ্ছে সে। পরিচিত দু একজন ডাক্তার বন্ধুর সঙ্গে এ নিয়ে আলাপ করেছে জাহানারা। সব রোগের ওষুধ আছে, নেই আপনাদের কাছে? ডাক্তার বন্ধুরা কেউ শব্দ করে হেসে দিয়ে বলছে, আছে বই কি, খাওয়া দাওয়া বন্ধ করে দিন, দেখবেন যে হারে মোটা হয়েছেন সে হারে শুকিয়ে যাবেন। কেউ বলেছে রোজ সকালে উঠে কিছু ডান বৈঠক দিন, দেখবেন দুদিনে সব বাড়তি মাংস ঝরে যাবে। আবার কেউ বলেছে এক কাজ করুন না, দুবেলা ভাত খাওয়া বন্ধ করে একবেলা রুটি খেতে শুরু করুন, আর দৈহিক শ্রমটা বাড়িয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। শেষের প্রস্তাবটা গ্রহণযোগ্য বলে মনে হলো জাহানারার, তাই কদিন ধরে একবেলা রুটি খাবার চিন্তা করেছিল সে। মুনিম এসে জানালো সে খেয়ে এসেছে। শুনে আহত হলো জাহানারা। বলল, তোমাকে তখন বলে দিয়েছিলাম এখানে খাবে। মুনিম কি জবাব দেবে প্রথমে কিছু ভেবে পেল না। পাঠ না পারা ছাত্রদের মতো বার কয়েক ঘাড় চুলকালো সে। একবার অধ্যাপকের আর একবার জাহানার দিকে তাকিয়ে বলল, উপায় ছিল না বুঝলে, বাসায় না খেলে মা ভীষণ রাগ করতেন। আর তুমি তো জানো উনি আমাকে নিয়ে সবসময় কেমন বাড়াবাড়ি করেন। জাহানারা কিছু বলতে যাচ্ছিল, অধ্যাপক তাকে থামিয়ে দিয়ে বলল, খেয়ে এসেছো ভালো কথা, আমরা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বেশি না পারো আমাদের সঙ্গে অল্প চারটে খাও, অন্তত কাবাবটা, ওটা তোমার জন্যই আনা। না বললে যে ওদের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না, তা জানো তো মুনিম। অজ্ঞতা চেয়েটা টেনে নিয়ে বসল সে। খাওয়া অবসরে বাইরের অবস্থা কেমন জানতে চাইল অধ্যাপক। কাল সত্যি সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে। আবার সেই 52 সালের পুনরাবৃত্তি হবে না তো? আবার সেই রক্তপাত? অধ্যাপক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। তার প্রশস্ত কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়ে দেখা দিল। মাথাটা ঈষৎ ঝুঁকে এলো সামনে। মুনিমের কাছ থেকে কোনো জবাব না পেয়ে নিজ থেকে আবার বলতে লাগলো সে, তোমাদের ওই নেতাদের উপর
আমার এতটুকু আস্থা নেই। আমি জানি, এবং বেশ ভালো করেই জানি, ওদের মধ্যে কোনো পৌরুষ নেই। কতগুলো ভীরু কাপুরুষ ওরা। তোমরা কি মনে হয় ওরা এ সময় তোমাদের পাশে এসে দাঁড়াবে? মুনিম এবারও নিরুত্তর রইল। নেতাদের সে নিজেও যে খুব বিশ্বাসের চোখে দেখে তা নয়, আর বিশ্বাস করবেই বা যেমন করে। নেতাদের কাছে যখন দল বেঁধে দেখা করতে গিয়েছিল ওরা, ওদের সক্রিয় সাহায্য চেয়েছিল, ওরা ভয় পেয়ে পিছিয়ে গেছে। বিব্রত গলায় বলেছে, দেখো, সাংঘাতিক কিছু করে বসো না তোমরা। দেখো যেন শান্তি ভঙ্গ না হয়। শান্তি বলতে কি মনে করে ওরা? অন্যায়ের কাছে মাথা নত করা? আক্রমণের মুখে আত্মসমর্পণ? আমি জানি তোমাদের ওই নেতারা কি চায়। টেবিলের ওপাশ থেকে অধ্যাপক আবার বলল, ওদের আসল লক্ষ্য হলো গদি দখল করা, আর পরবর্তী অভিপ্রায় হলো বাকি জীবনটা যাতে স্বাচ্ছন্দ্যে কাটে, সেই জন্য মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা। তুমি কি মনে করছো ওরা এই দেশকে ভালোবাসে? দেশবাসীর জন্যে ওদের বুক ফেটে চৌচির হয়ে যায়, তাই না? তুমি কি? আরো কি যেন বলতে যাচ্ছিল অধ্যাপক। মুনিম মাঝপথে বাধা দিয়ে বলল, তা আমি জানি। তারপর আবার চুপ করে গেল সে। আরো কি যেন বলতে যাচ্ছিল অধ্যাপক। মুনিম মাঝপথে বাধা দিয়ে বলল, তা আমি জানি। তারপর আবার চুপ করে গেল সে। খানিকক্ষণ তিনজনে নীরব রইল। ছোট মেয়েটা ঘুম থেকে উঠে কান্না জুড়ে দিয়েছিল। উঠে গিয়ে তাকে শান্ত করে এসে আবার টেবিলে বসল জাহানারা। অধ্যাপক স্ত্রীর দিকে এক পলক তাকালো, তারপর মুনিমের দিকে তাকালো জাহানারা। অধ্যাপকের মুখখানা শিশুর সরল হাসিতে ভরে উঠল। বার কয়েক মাথা নেড়ে সে বিড়বিড় করে বলল, হ্যাঁ, এমন কথা শুধু তোমরাই বলতে পারো, যারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসতে শিখেছে। শুধু তারাই বলতে পারে, কেবলমাত্র তারাই পারে। আনন্দে দেহটা বার কয়েক কেঁপে উঠল তার। কিন্তু মুনিম জানে এ কথা ওর নয়, আরেকজনের। 22শে ফেব্রুয়ারি গুলি খেয়ে মরেছে সে হাইকোর্টের মোড়ে 3 বছর আগে। 3 বছর? হ্যাঁ, 3টে বছর। কিন্তু এখনো তার মুখখানা স্পষ্ট মনে আছে মুনিমের। শুধু তার কেন, তাদের সকলের মুখ আজও ভেসে ওঠে তার চোখে। কাকডাকা ভোর না হতে সেদিন দলে দলে তারা এসে জামায়াত হয়েছিল মেডিকেল কলেজের পুরনো হোস্টেলে। ছেলে, বুড়ো, মেয়ে, ছাত্র, শ্রমিক, কেরানি, কত লোক হবে কেউ গুণে দেখেনি। আকাশের তারাগুনে কি শেষ করা যায়? যেদিকে তাকাও সমুদ্রের মতো ছড়িয়ে আছে জনতা, আর সবার কণ্ঠে বিদ্রোহের সুর। এর জন্য বুঝি পাকিস্তান চেয়েছিলাম আমরা, আমাদের ছেলে মেয়েদের ধরে ধরে মারবার জন্যে? হাই খোদা, তুমি ইনসাফ করো, এর ইনসাফ করো খোদা। গায়েবী জানাজা পড়ার জন্যে সমবেত হয়েছিল ওরা। আর বুড়ো ইমাম সাহেব মোনাজাত করতে গিয়ে ডুকরে কেঁদে উঠে বললেন, যারা আমাদের কচি ছেলেদের গুলি করে মারল, খোদা, খোদা তুমি তাদের ক্ষমা করো না। সূর্য তখন ধীরে ধীরে উকি দিচ্ছিল পূবের আকাশে। গায়েবী জানাজা শেষ হলে পরজোয়ারের বেগে মিছিলে বেরিয়ে পড়ল সবাই। নেতারা কেউ ছিল না। তারা কখনই বা ছিলেন? ফরহাদ বলল, বাদ দাও ওদের কথা, আমাদের কাজ আমরা করে যাব। মেডিকেল থেকে বেরিয়ে মিছিলটা এগিয়ে চলছিল হাইকোর্টের দিকে। ফরহাদ হাত ধরে টানল ওর, এসো মুনিম। তারপর জনতার মাঝখানে হারিয়ে গেল ওরা। ভাই সব, মিছিলে আসুন, কে যেন ডাকলো। তুমি কি যাবে না? চলে এসো। খোদার কসম বলছি, ওরা জাহান্নামে যাবে। খোদা কি ওদের বিচার করবেন না মনে করছো? আলবৎ করবেন। ও কি, কাঁদছেন কেন? কেঁদে কি হবে? আওয়াজ তুলুন ভাই সব। তারপর সাগর কল্লোলের মতো চিৎকারে ফেটে পড়ল বিক্ষুব্ধ জনতা। ফরহাদের হাতে একটা নাড়া দিয়ে মুনিম বলল, তোমার কি মনে হয় আজকে ওরা গুলি করবে? জানি না, মৃদু গলায় জবাব দিয়েছিল ফরহাদ। করলে করতে দাও না, কজন মারবে ওরা? প্রশস্ত রাস্তা জুড়ে মিছিলটা এগিয়ে চলছিল হাইকোর্টের পাশ দিয়ে। অকস্মাৎ কয়েকখানা মিলিটারি লরি দ্রুত বেগে এসে রাস্তার তেমাথায়, যেখানে লম্বা পলাশ গাছটায়
অসংখ্য লাল ফুল ধরেছিল সেখানে এসে থামল। আর পরক্ষণে ইউনিফর্ম পরা সৈন্যরা সারি বেঁধে রাস্তার উপর শুয়ে পড়ে রাইফেলের নলগুলো তাক করে ধরল মিছিলের দিকে। কয়েকটি উত্তেজিত মুহূর্ত। ভাবতেই গায়ের লোমগুলো এখনো ঝর্ণার মতো খাড়া হয়ে যায় মুনিমের। মৃত্যু পথযাত্রী মানুষের আত্মচিৎকার ভেসে আসে কানে। খোদা ইনসাফ করবে, খোদা আমি যে মরে গেলাম, মাগো আমাকে বাঁচাও, মরে গেলাম। মুমূর্ষের চিৎকার আর পোড়া বারুদের গন্ধ। পোনা মাছের মতো মানুষগুলো ছুটে পালাচ্ছিল চারপাশে। হাইকোর্টের রিলিং ডিঙিয়ে ভেতরে আত্মগোপন করতে যাচ্ছিল যে লোকটা, রেলিংয়ের উপরেই ঝুলে পড়ল সে। কে জানে, হয়তো শেষ মুহূর্তে স্ত্রীর মুখখানা ভেসে উঠেছিল, পালিয়ে বাঁচবে। কিন্তু সে জানত না ইতিমধ্যে তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। আরেকটা 17-18 বছরের ছেলে, পায়ে গুলি লেগেছিল তার। তবু বুকে হেঁটে পালাতে চেষ্টা করছিল সে, আর ভয়ার্ত স্বরে বারবার বিড়বিড় করে বলছিল, আমাকে মেরো না। কিছুদূর এগুতে জন্মের মতো বাকরুদ্ধ হয়ে গেল তার। কি একটা অস্ফুট আর্তনাদ করে ছেলেটির দিকে ছুটে গিয়েছিল ফরহাদ। তার গায়েও যে গুলি লাগতে পারে সে কথা মনে ছিল না, শুধু মনে ছিল আমাদের কাজ আমরা করে যাব। কি ভাবছ অমন করে? অধ্যাপকের গলার স্বরে চমকে তার দিকে তাকালো মুনিম। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে নিয়ে এসে বলল, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছ, কিন্তু একটা কথা মনে রেখো, দিন একরকম যায় না। বলে পানির গ্লাস এক নিঃশ্বাসে শেষ করে হাত ধোয়ার জন্যে উঠে দাঁড়ালো সে। ওদের আলোচনার বিষয়গুলো খুব উপাদেয় লাগছিল না জাহানারার, তাই বিষয়ান্তরে যাবার জন্যে মুনিমের দিকে একটু ঝুঁকে এসে সে জিজ্ঞেস করল, ডলির কি খবর? নিজেকে সহসা বড় অসহায় মনে হলো মুনিমের। কে জানে, জাহানারা হয়তো ইতিমধ্যে শুনেছে সব, কিংবা শুনেনি। তবু কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে গেল সে। জাহানারা আবার প্রশ্ন করল, ডলি কেমন আছে? মুনিম বলল, জানি না। জাহানারার ঠোঁটে মৃদু হাসি জেগে উঠল। না, জানবার কথা নয়। জাহানার দিকে স্থির চোখে তাকালো সে। মুখখানা বিরক্তি আর অসহিংসতায় ভরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে সে বলল, তার কথা আমাকে আর জিজ্ঞেস করো না জাহানারা, প্লিজ। দৃঢ় গলায় কথাটা বলবে ভেবেছিল, কিন্তু ফাটা বাঁশের বাঁশির মতো শোনালো সবকিছু। এ সময় ডলির কথাটা না তুললে কি ভালো করতো না জাহানারা? কাণ্ডজ্ঞানী আর কাকে বলে? তার উপর রাগ করার কোনো অর্থ হতে পারে না জেনেও চেয়ারটাতে সশব্দে পেছনের দিকে ঠেলে পাশের ঘরে, যেখানে অধ্যাপক হাত ধুয়ে এসে বিশ্রাম নিচ্ছিল, সেখানে তার পাশে গিয়ে বসল মুনিম। জাহানারা বিস্ময় ভরা দৃষ্টি মেলে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। রাত দুপুরে কিউ খানের বাসা থেকে লোক আসবে তাকে ডাকতে, এ কথা ঘুমাবার এক মুহূর্তের আগেও ভাবেনি মাহমুদ। লেপের ভেতরে কি আরামে শুয়েছিল সে। একটা সুন্দর স্বপ্নও ইতিমধ্যে দেখেছিল। এখন আবার কাপড় পরে যেতে হবে সেই 2 মাইল দূরে কিউ খানের বাসায়। ভাবতে গিয়ে মেজাজটা বিগড়ে গেল মাহমুদের। যত্তর, তোর চাকরির নিকুচি করি, রাত নেই দিন নেই ডেকে পাঠাবে, যেন কেনা গোলাম আর কি। মনে মনে বিড়বিড় করল সে। তারপর গরম কোটটা গায়ে চড়িয়ে নিয়ে একটু পরে বাইরে বেরিয়ে এলো। শাহানা ঘুমাচ্ছে, ঘুমোক। কিউখানের বাসায় এসে দেখল সে একা নয়, আরো অনেকে এসেছে সেখানে। বাইরের বারান্দায় রীতিমতো ভিড় জমে গেছে। সিগারেটের ধোঁয়ায় বাতাসটা নীল হয়ে আসছে। ইন্সপেক্টর রশিদকে সামনে পেয়ে একপাশে ডেকে নিয়ে এলো মাহমুদ। ব্যাপারটা কি বলতো এই রাত দুপুরে? ইন্সপেক্টর রশিদ বিরক্তি প্রকাশ করে বলল, রাতে কয়েকটা বাসা সার্চ করতে হবে বোধহয়, আমি ঠিক জানি না। তারপর গলার স্বরটা আরো একটু নামিয়ে এনে বলল, বড় কর্তারা সবাই ভীষণ ক্ষেপে গেছে। ভেতরে এখন ক্লোজ ডোরে আলাপ আলোচনা চলছে ওদের। মাহমুদ বলল, তাহলে এখনো কিছু ঠিক হয়নি? রশিদ মাথা নাড়ল, না। মাহমুদ হতাশ গলায় বলল, রাতের ঘুমটা একেবারে মাটি হলো।
রশিদ মৃদু হেসে বলল, পরাত হয় দেখো, আবহাওয়া ভীষণ গরম। বড় কর্তা রেগে গিয়ে বলেছে, এত কাণ্ড ঘটে যাচ্ছে শহরে, অথচ কাউকে গ্রেফতার করা হলো না, কেমন কথা? মাহমুদ বলল, আমারও তাই মত, ধরে সবগুলোকে জেলে পড়া উচিত। রশিদ আবার হাসল। তেমনি চাপা স্বরে বলল, ধরা উচিত তো বুঝলাম, কিন্তু কজনকে ধরবে? মাহমুদ পরেক্ষণে বলল, কেন, যারা এসব করছে তাদের সকলকে। বাইরে আকাশটা কুয়াশায় ছাওয়া ছিল। সেদিকে তাকিয়ে ইন্সপেক্টর রশিদ জবাব দিল, ধরে শেষ করতে পারবে বলে তো মনে হয় না। বলে চারপাশে তাকিয়ে দেখল রশিদ, কেউ শুনল না তো। কিছুক্ষণ চুপ থেকে মাহমুদ কাজ ঝাঁকালো, যাগ্গে, আমাদের ওসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কর্তারা যা করার করবে। যদি বলে ধরো, ধরবো। যদি বলে ছাড়ো, ছাড়বো। যদি বলে মারো, মারবো। আমাদের কি ভাই, টাকা পাই, চাকরি করি। বলে একটা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল মাহমুদ। হ্যাঁ, তোমার কাছে সিগারেট আছে? তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার প্যাকেটটা ফেলে এসেছি বাসায়। রশিদ কিছু বলল না। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে নিঃশব্দে এগিয়ে দিল তার দিকে। বাইরে ঘন কুয়াশা ঝরছে। ভেতরে কর্তারা বৈঠক করছেন এখনো। মাঝে মাঝে তাদের হাসির শব্দ ভেসে আসছে বাহিরে। মাঝে উগ্র গলার স্বর। এখান থেকে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না কি বলছে তারা। মাহমুদ সিগারেটে একটা জোর টান দিল। পরদিন বিশ্ববিদ্যালয়ের ভেতরের গেটে, যেখানে নোটিশ বোর্ডগুলো টাঙানো ছিল, তার পাশে সাঁটানো লাল কালিতে লেখা একটা দেয়াল পত্রিকার উপর দল বেঁধে ঝুঁকে পড়ল ছেলেমেয়েরা। কারো পরনে গ্যাবার্ডিনের প্যান্ট, গায়ে হাওয়াই শার্ট। কারো পরনে শাড়ি, কারো সালোয়ার। দেয়াল পত্রিকাটা পড়ছিল আর গম গম স্বরে কথা বলছিল ওরা। নীলা আর বেনু অদূরে দাঁড়িয়ে। সাররাত জেগে ওই দেয়ালে পত্রিকাগুলো লিখেছে ওরা। কাল রাতে কেউ ঘুমায়নি। কালো বার্নিশ দেয়া কাঠের সিঁড়িটা বেয়ে পা টিপে টিপে যখন নিচে নেমে আসছিল নীলা, তখন হাতঘড়িটায় 12টা বাজে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর চাপা গলায় ফিসফিসানি। করিডোর পেরিয়ে ডান কোণে বেনুর ঘরে এসে জামায়াত হয়েছিল ওরা। বাতি কি জ্বালাবো? না। মোম আছে? আছে। জানালাগুলো বন্ধ করে দাও। সুপার কি ঘুমিয়েছে? হ্যাঁ। দরজায় খিল দিয়ে দাও। ম্যাচেসটা কোথায়? আহ, শব্দ করো না, সুপার জেগে যাবে। টেবিল চেয়ারগুলো একপাশে সরিয়ে নিয়ে মৃষণ মেঝের উপর গোল হয়ে বসল ওরা। বাইরে রাত বাড়ছে। মোমবাতির মৃদু আলোয় বসে বসে দেয়াল পত্রিকাগুলো লিখছে ওরা। তাই আজ বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির ওপরে দাঁড়িয়ে ওরা কান পেতে শোনার চেষ্টা করছিল কে কি মন্তব্য করে। আমতলায় জটলা করে দাঁড়িয়েছিল 3টি ছেলে আর 2টি মেয়ে। একটি ছেলে সহানুভূতি জানিয়ে একটি মেয়েকে বলল, খালি পায়ে হাঁটতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট? কি যে বলেন! মেয়েটি ঈষৎ ঘাড় নেড়ে বলল, খালি পায়ে অভ্যেস আছে আমাদের। অদূরে বেলতলায় বসে একদল নতুন ছেলেকে 21শে ফেব্রুয়ারির গল্প শোনাচ্ছিল কবি রসুল। সত্যি, বরকতের কথা ভাবতে গেলে কেমন লাগে আমার। মাঝে মাঝে মনে হয় সে মরেনি। মধুর রেস্তোরাঁয় গেলে এখনো তার দেখা পাবো। বলতে গিয়ে গলাটা ধরে এলো তার। সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। কালো রঙের লম্বা বিলকিলে ছেলে। সেদিন একসঙ্গে ইউনিভার্সিটিতে এসেছিলাম আমরা। রাইফেলধারী পুলিশগুলো তখন সার বেঁধে দাঁড়িয়েছিল গেটের সামনে। ইউনিফর্ম পরা অফিসাররা ঘোরাফেরা করছিল এদিক সেদিক, আর মাঝে মাঝে উত্তেজিতভাবে টেলিফোনে কি যেন আলাপ করছিল কর্তাদের সঙ্গে। বলতে গিয়ে সেদিনের সম্পূর্ণ ছবিটা ভেসে উঠল কবি রসুলের চোখে। সকাল থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্ররা এসে জমায়েত হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে। শহরে 144 ধারা জারি হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দল বেঁধে। কেউ আসতে পারছে না তাই। তবু এলো। বেলা 11টায় আমগাছতলায় সভা বসল ওদের। 10,000 ছাত্রছাত্রীর সভা। 144 ধারা ভঙ্গ করার চিন্তা করছিল ওরা। একজন বলল, ওসব হুজ্জত হাঙ্গামা না করে আসুন,
আমরা প্রদেশব্যাপী স্বাক্ষর অভিযান চালাই। ওসব স্বাক্ষর অভিযান আমরা বহুবার করেছি, ওতে কিছু হয় না। কি একজন চিৎকার করে উঠল সবার এক প্রান্ত থেকে। আরেকজন বলল, ওসব মিষ্টি মিষ্টি কথা ছেড়ে দিন কর্তারা, মিষ্টি কথায় চিড়ে ভেজে না, কিছু হবে না ওসব করে। ওরা তবুও বলল, হবে, হবে না কেন? আমরা স্বাক্ষর সংগ্রহ করে তারপর মন্ত্রীদের কাছে ডেপুটেশন পাঠাবো। ওই মন্ত্রীদের কথা রেখে দিন। হঠাৎ ডায়াসের পাশ থেকে কে একজন লাফিয়ে উঠল, মন্ত্রীদের আমরা চিনে নিয়েছি। আরেকজন বলল, দালালদের কথা আমরা শুনতে চাই না, আপনারা বসে পড়ুন। তারপর বসে পড়ুন। চিৎকারে ফেটে পড়ল সমস্ত সভা। তারপর ওদের মধ্য থেকে একজন বলল, দেখুন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা দয়া করে আমার কথা শুনুন, আমায় বিশ্বাস করুন। দেখুন, শুনুন। না না, আপনার কথা শুনবো না, আপনি বসে পড়ুন। আরে, এই লোকটা আচ্ছা পাইট তো, আমরা শুনতে চাইছি না তবু জোর করে শোনাবে। আরে, তোমরা করছো কি? লোকটাকে ঘাড় ধরে বসিয়ে দিতে পারছো না? সবার মধ্যে ইতস্তত চিৎকার শোনা গেল। অবশেষে বসে যেতে বাধ্য হলো লোকটা। তারপর বেশ কিছুক্ষণ ধরে বক্তাদের বাকযুদ্ধ চলল। কেউ বলল, অমান্য করো, কেউ বলল, অমান্য করো না। অবশেষে ঠিক হলো 10 জন করে একসঙ্গে 144 ধারা ভঙ্গ করবে ওরা। দল বেঁধে সবাই জেলে যাবে, তবু তাদের মুখের ভাষাকে কেড়ে নিতে দেবে না। তখন বেলা 12টা। শীতের মরশুম হলেও সে বছর শীত একটু কম পড়েছিল। রোদ উঠেছিল প্রখর দীপ্তি নিয়ে। সে রোদ মাথায় নিয়ে প্রথম দলটা তৈরি হলো আইন অমান্য করার জন্য। একটা লম্বা মতো ছেলে ওদের নাম ঠিকানাগুলো টুকে নিচ্ছিল খাতায়। আপনার কোন কলেজ? জগন্নাথ। আপনার? আমার কলেজ নয়, স্কুল, আরমানিটোলা। আপনি কোন কলেজের? মেডিকেল। আপনি? ইউনিভার্সিটি। আর আপনি? ঢাকা কলেজ। সবার নাম আর ঠিকানাগুলো একটা খাতায় লিখে নিল সে। গেটের সামনে দাঁড়ানো পুলিশের দল ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছিল, তাই তারাও তৈরি হয়ে নিল। একটু পর ছাত্রদের প্রথম দলটা বেরোলো বাইরে। 10টা হাত মুষ্টিবদ্ধ করে ওরা স্লোগান দিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশের দল এগিয়ে এসে ওদের ঘিরে দাঁড়ালো। তারপর গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নিল সবাইকে। একটু পরে বেরোলো দ্বিতীয় দল, তারপর তৃতীয় দল। পুলিশ অফিসার হয়তো বুঝতে পেরেছিল গ্রেফতার করে শেষ করা যাবে না, তাই ছাত্রদের ছত্রভঙ্গ করে দেবার জন্যে একজন বেটে মোটা অফিসার দৌড়ে এসে আকস্মাৎ একটা কাঁদুনে গ্যাস ছুঁড়ে মারল ইউনিভার্সিটির ভেতরে। তারপর আরেকটা। তারপর কাঁদুনে গ্যাসের ধোঁয়ায় ইউনিভার্সিটি এলাকা নীল হয়ে গেল। ছেলেমেয়েরা ছিটকে পড়ল চারিদিকে। ছত্রভঙ্গ হলো। চোখগুলো সব জ্বালা করছে। ঝাপসা হয়ে আসছে চারিদিকে। পানি ঝরছে। দুহাতে চোখ ঢাকলো কেউ, কেউ দু চোখে রুমাল চাপা দিল। কাঁদুনে গ্যাসের অকৃপণ ধারা তখনও বর্ষিত হয়ে চলছে। একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল বেলতলায়। দুটি মেয়ে ছুটে এসে পাজাগুলো করে ভেতরে নিয়ে এলো তাকে। আমি আর বরকত দেয়াল টপকে মেডিকেল কলেজে গিয়ে ঢুকলাম। তারপর সেখান থেকে দৌড়ে মেডিকেল হোস্টেলে। ওখানকার ছেলেরা তখন মাইক লাগিয়ে জোর গলায় বক্তৃতা দিচ্ছে। হোস্টেলের ভেতর লাল সুরকি ছড়ানো রাস্তার উপর ইতস্তত ছড়িয়ে সবাই। পুলিশ অফিসারও ততক্ষণে ভার্সিটি এলাকা ছেড়ে দলবল নিয়ে মেডিকেলের চারপাশে জড়ো হয়ে এসেছে। একটু পরে হোস্টেলের ভেতরে কয়েকটা কাঁদুনে গ্যাস ছুঁড়ে মারল ওরা। মেডিকেলের ছেলেরা বোকা নয়, তারা সব জানে। কাঁদুনেগুলো ফাটবার আগে সেগুলো তুলে নিয়ে পরক্ষণে পুলিশের দিকে ছুঁড়ে মারল তারা। রাস্তার ওপাশে কতগুলো ছোট ছোট রেস্তোরাঁ আর হোটেল ছিল। পুলিশের কর্তারা তার পেছনে গিয়ে কিছুক্ষণের জন্য আশ্রয় নিল। মেডিকেলের পশ্চিম পাশ দিয়ে যে রাস্তাটা অ্যাসেম্বলি হাউস ছুঁয়ে রেসকোর্সের দিকে গেছে, সে রাস্তার মোড়ে জিপ গাড়ি সহ জৈনক এমএলএ কে তখন ঘিরে দাঁড়িয়েছে একদল ছেলে। বেচারা এমএলএ তাদের হাতে পড়ে জলে ভেজা কাকের মতো ঠক ঠক কাঁপছিল আর অসহায়ভাবে তাকাচ্ছিল এদিক সেদিক। আশেপাশে যদি একটা পুলিশও থাকতো। ছেলেরা জিপ থেকে নামালো তাকে। একটা ছেলে তার আচকানের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে হ্যাচকা টানে ছিঁড়ে ফেলল পকেটটা। আরেকটা ছেলে চিলের মতো ছু মেরে তার মাথা থেকে টুপিটা তুলে রাস্তায় ফেলে দিল। লোকটা মনের ক্ষোভ মনে রেখে বিড়বিড় করে বলল, আহা, করছেন কি, করছেন কি?
আমি আর বরকত মাইকের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বরকত বলল, দাঁড়াও, আমি একটু আসি। বলে গেটের দিকে, যেখানে ছেলেরা জটলা বেঁধে তখনও স্লোগান দিচ্ছিল, সেদিকে এগিয়ে গেল সে। সূর্য তখন হেলে পড়েছিল পশ্চিমে। মেঘহীন আকাশে দাবানল জ্বলছিল। গাছে গাছে সবুজের সমারোহ। ডালে ডালে ফাল্গুনের প্রাণবন্যা। অকস্মাৎ সকলকে চমকে দিয়ে গুলির শব্দ হলো। ফিরে তাকিয়ে দেখলাম, একটা ছেলের মাথায় খুলি চরকির মতো ঘুরতে ঘুরতে প্রায় 30 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। আরেকটি ছেলে যেখানে দাঁড়িয়েছিল, মুহূর্তে সেখানে লুটিয়ে পড়ল। আরেক প্রস্ত গুলি ছোড়ার শব্দ হলো একটু পরে। আরেক প্রস্ত। একটা ছেলে তার পেটটাকে দুহাতে চেপে ধরে হুমড়ি খেয়ে এসে পড়ল 12 নম্বর ব্যারাকের বারান্দায়। চোখজোড়া তার ফ্যাকাশে হতবিহ্বল। আরো 3টি ছেলে বুকে হেঁটে সে বারান্দার দিকে এগিয়ে এলো। তাদের কারো হাতে লেগেছে গুলি, কারো হাঁটুতে। বরকতের গুলি লেগেছিল উরুর গোড়ায়। রক্তে সাদা পাজামাটা ওর লাল হয়ে গিয়েছিল। আমরা 4 জনে ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। পথে সে স্বাভাবিকভাবে কথা বলছিল। বলেছিল, তোমরা ঘাবড়িও না, উরুর গোড়ায় গুলি লেগেছে, ও কিছু না, আমি সেরে যাব। সে রাতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছিল সে। অনেকক্ষণ পর কবি রসুল থামল। কি গভীর বিষাদে ছেয়ে গেছে তার মুখ। একটু পরে বিষাদ দূর হয়ে সে মুখ কঠিন করে এলো। অ্যানাটমির ক্লাসটা শেষ হতে নার্সেস কোয়ার্টারের মালতীর সঙ্গে দেখা করতে গেল সালমা। মালতী তখন স্নান সেরে মাথায় চিরুনি বুলাচ্ছিল বসে বসে। তাকে আসতে দেখে মৃদু হেসে একখানা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসো। সালমা বসল। মালতী বলল, ক্লাস থেকে এলে বুঝি? সালমা সায় দিল, হ্যাঁ। তারপর বলল, এ মাসের টাকাটা নিতে এলাম। মালতী বলল, বসো, দিচ্ছি। চিরুনিটা নামিয়ে রেখে সুটকেসটা খুলে একটা 5 টাকার নোট বের করলো মালতী। তারপর নোটটা সালমার হাতে তুলে দিয়ে মালতী চাপা গলায় আবার বলল, আজকে তোমরা রোজা রাখোনি? রেখেছি। সবাই? হ্যাঁ, সবাই। তুমি রেখেছ? হ্যাঁ। চিরুনিটা আবার তুলে নিয়ে বিছানায় এসে বসলো মালতী। আস্তে করে বলল, তোমরা তো তবু ভোর রাতে খেয়েছ। এখানে আমরা যে কজনে রোজা রেখেছি, ভোর রাতে খেতে পারিনি। জানো তো ভাই, চাকরি করি। রোজা রেখেছি শুনলে অমনি চাকরি নট হয়ে যাবে। বলতে গিয়ে ম্লান হাসল সে। রওশনের কোনো চিঠি পেয়েছ? পেয়েছি। কেমন আছে সে? ভালো। তোমার দাদা? গ্যাস্ট্রিক আলসারে ভুগছে। এখন কোন জেলে আছেন তিনি? রংপুর। একটু পরে মালতীর কাছ থেকে বিদায় নিয়ে নার্সেস কোয়ার্টার থেকে বেরিয়ে এলো সালমা। মেডিকেলের গেটে ওর জন্য অপেক্ষা করছিল আসাদ। দূর থেকে ওকে দেখল সে। ওর সঙ্গে একদিনের মেলামেশায় অনেক কিছু জানতে পেরেছে সালমা। ঘরে মা নেই, বাবা আছেন। তিনি খুব ভালো চোখে দেখেন না তাকে। রাজনীতি করা নিয়ে সবসময় গালাগালি দেন। একবার তাকে সাজা দেবার জন্য ইউনিভার্সিটির খরচপত্র বন্ধ করে দিয়েছিলেন। একদিনে তার কাছে অনেক কিছু জানতে পেরেছে সালমা। ছেলেটি জানে শুনে বেশ। কাল ভোররাতে ভাত খেতে বসে অনেকক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করেছিল ওর সঙ্গে। ওর কথা বলার ভঙ্গিটা অনেকটা রওশনের মতো, তবে বড় লাজুক। চোখজোড়া সবসময় মাটির দিকে নামিয়ে রেখে কথা বলে। কাছাকাছি এসে সালমা বলল, আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। না, মনে করার কি আছে, পরক্ষণে জবাব দিল আসাদ। সালমা বলল, সেই ইস্তেহারগুলো মুনিম ভাইকে পৌঁছে দিয়েছেন তো? আসাদ বলল, দিয়েছি। কিছুক্ষণ চুপ করে থেকে সালমা আবার বলল, কাল রাতে পেট ভরে ভাত খাননি, এখন খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই? খাইনি কে বলল? পেট ভরেই তো খেয়েছি। শুধু শুধু আপনি। চোখজোড়া তখনও মাটিতে নামানো। কথা বলতে গেলে হঠাৎ রওশনের মতো মনে হয়, বিশেষ করে ঠোঁট আর চিবুকের অংশটুকু। সালমা এক দৃষ্টিতে তাকিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস আরেক ফাল্গুন। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। আজ শুনলেন 2য় পর্ব। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।